বর্তমানে জাপান বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ। জাপানের জনসংখ্যা প্রায় 12.5 কোটি। জাপানের জনসংখ্যা দ্রুত কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এই বিশাল অর্থনীতি পরিচালনা করতে গিয়ে জাপান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়েছিলেন এবং জাপানের সাথে বাংলাদেশের একটা MOU স্বাক্ষরিত হয়েছে, যেখানে 2030 সালের মধ্যে 1 লাখ বাংলাদেশি মানুষ জাপানে যাওয়ার সুযোগ পাবেন। আসলে জাপানে বাংলাদেশি মানুষরা কেন যাবেন, সেখানে কি ধরনের সুযোগ এবং যেতে কি কি যোগ্যতা লাগবে, এই সবগুলো বিষয়ের খুঁটিনাটি আজ আমরা জানব আজকের পডকাস্টে। এজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রবাসী বাংলাদেশি, যিনি 4 দশক ধরে জাপানে আছেন এবং যার প্রতিষ্ঠানের নাম মাই জাপান, যারা বাংলাদেশিদের জাপানে পাঠাতে সকল রকম কাজ করে থাকে। সেই মানুষটি আজ তার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে। স্বাগতম আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। অশেষ ধন্যবাদ আমাকে আজকে স্টুডিওতে নিমন্ত্রণের জন্য। কতদিন ধরে জাপানে আছেন? আমি অ্যাকচুয়ালি প্রায় 40 বছর ধরে জাপানে আছি। 4 যুগ আগে জাপান গেলেন, তখন আসলে কি করতে গেলেন এবং সেখানে গিয়ে কীরকম পরিবেশে দেখলেন? 1983-তে যখন ইন্টারমিডিয়েট পাস করি, তখন মানে ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য চেষ্টা করতেছিলাম। তখন এই সময়ে আমার এক বোন জাপানে মুম্বাই স্কলারশিপে ছিলেন। উনি আমাকে বললেন যে তুমি জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও। তখন ওইটার উপরে ভিত্তি করে আমি দেখলাম যে জাপানে তখন ট্যুরিস্ট ভিসা ছিল। তখন আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে জাপানে ঢোকার পরে ওইখানে জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল দেখলাম যে জাপানি ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো উপায় নাই। তখন আমাকে বাধ্য হয়ে মানে জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুলের ভিসা নিয়ে আমি আবার জাপানে ঢুকলাম। কিন্তু আপনি তো ট্যুরিস্ট ভিসায় গেলেন, তো সেখানে না, ট্যুরিস্ট ভিসা দিয়ে আগে স্কুলগুলোর পরিদর্শন করছি যে কোন স্কুলে ভর্তি হব, কি করব। তখন আমি এই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। তখন ওরা আমাকে দিল, আমি স্টুডেন্ট ভিসা দিয়ে জাপানে 2 বছর জাপানিজ পড়ালেখা করলাম। মানে তার আগে আপনাকে ভাষাটা নিশ্চয়ই শিখতে হলো। অবশ্যই শিখতে হচ্ছে, জাপানে ভাষা ছাড়া কোনো উপায় নাই। ইংরেজি পড়ে খুব বেশি সুবিধা বোধহয় হয় না জাপানে। না। তো এই ভাষাটা শিখতে আপনার আসলে কতদিন লাগলো? ভাষাটা 2টা অধ্যায় আছে। একটা হচ্ছে লেখা পড়াটা আপনাকে পড়তে হবে, জানতে হবে, তাহলে আপনি ওরা আমাকে সম্মান করবে কিংবা আমাকে এক লেভেলে বলবে। আর আরেকটা হচ্ছে স্পিকিং পাওয়ার। সেটা হচ্ছে জাপানে আবার স্পিকিং পাওয়ার অনেক রকম আছে। যেরকম আপনি রেস্টুরেন্টে কাজ করলে যে স্পিকিং, অফিস আদালতে যে আছে, এরকম 2টা জিনিস আপনাকে আয়ত্ত করে নিতে হবে এবং ওইখানে পরিবেশের সঙ্গে খাপ খালায় নিতে হবে আর কি। এখন যারা জাপানে যায়, স্টুডেন্ট ভিসায় যারা যায় তারা তো মোটামুটি শিখেই যায় ভাষা কিছুটা, কিন্তু যারা একেবারে শ্রমিক লেভেলে যায় তাদের জন্য আসলে কমিউনিকেশনের ওয়েটা কি হয়? তাদের আসলে কি ধরনের, কতটুকু জেনে যেতে হয়? জাপান অ্যাকচুয়ালি এরকম একটা দেশ, মানে উন্নত দেশ হিসেবে তাদের কতগুলো ফর্মুলা আছে, তাদের কতগুলো সিস্টেম আছে, যেটা কালচার আছে, যে কাজটাকে তারা খুবই মানে সম্মানজনক মনে করে। তাদের সত্যি করে বলতে গেলে ধর্ম নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে কাজ। কারণ কাজ করলে টাকা পাবে, টাকা পাইলে সে সংসার চালাইতে পারবে, সে আরামে এসে থাকতে পারবে। তো এখন কাজটাকে যদি ওরা এইভাবে মনে করে যে দিস ইজ দ্য আমার মাস্ট বি, আমি যেরকম ক্ষুধা লাগলে খাই, সেরকম কাজটাকে ওরা মানে খুব একটা সিস্টেম ওয়েতে নিয়ে আসে। যেরকম খুব সিম্পল, আমাদের দেশে খুব সিম্পল যে সকালে 9টায় কাজ, 9:30টায় গেলাম সবাই নো ওয়ে, আপনাকে 8:30টায় গিয়ে পৌঁছতে হবে। কারণ 9টায় কাজ স্টার্ট করবেন মানে কি, আপনি 15 মিনিট আগে আপনি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে কাজটা যে আমি করব, এটার জন্য মিটিং করবে, মিটিং করার পরে তারপরে মানে যে কোনো কাজ, আপনি টয়লেট পরিষ্কার করবেন, এটাকেও আপনাকে মিটিং করবে। মানে টয়লেট পরিষ্কার করা যেহেতু বললেন, এই ক্ষেত্রে আসলে ভাষার দক্ষতাটা কতটুকু লেভেল লাগে? এবং যারা স্টুডেন্ট ভিসায় যায়, ধরেন অটোমোবাইল কিংবা রোবোটিক্স নিয়ে যারা পড়াশোনা করতে চায়, তাদের ভাষার দক্ষতার লেভেলটা আসলে কতটুকু থাকতে হয়? এখন আমি যদি ভাষা জানে না, আফ্রিকা থেকে লোক নিয়ে যদি আমি বাংলাদেশে নিয়ে আসি, কেউ তাকে রাখবে না। ঠিক সেম জাপানিজরাও ওদের সঙ্গে কথা বলার কমিউনিকেশন যদি না থাকে, তাহলে সে তো কাজটা টয়লেটই মনে করেন। এখন সে বলবে যে ঠিক আছে তুমি এই প্রসেসে তুমি টয়লেটটা পরিষ্কার করবে। এখন সে এটা বুঝে নাই, তার বোঝার জন্য তাকে দুবাসী লাগবে এবং সে এটাকে এমনভাবে বুঝাবে যে সে যেন সহজভাবে এই কাজটা করতে পারে। আমাদের দেশে যে যারা জাপানে যান,
তারা আসলে কি ধরনের কাজ বেশি পেয়ে থাকেন? 1980 পরে থেকে বাংলাদেশিরা যাওয়া শুরু করছিল, কিন্তু ওইখানে এখন মাত্র 35,000 বাংলাদেশি আছে। এটার ভিতরে আপনার আছে ম্যাক্সিমাম আছে, আপনি ধরে রাখেন স্টুডেন্ট 20%, তারপরে ওইখানে গাড়ির ব্যবসায়ীরা আছে, ফ্যামিলি নিয়ে থাকে, তারপরে আইটির কিছু ছেলে আছে, কিছু ইঞ্জিনিয়ার আছে, অবশ্যই স্কলারশিপ আছে, আদার্স। কিন্তু মেইন এটা হচ্ছে যে আপনার ওইখানে গিয়ে পয়সা কামানোর যে চিন্তাটা, স্টুডেন্টটা হচ্ছে কি স্টুডেন্ট, সে হচ্ছে ওইখানে গিয়ে স্টুডেন্ট পড়ালেখা করবে, কিন্তু তা না করে সে তার বাড়ি থেকে টাকা না নিয়ে যায় না, সেই জন্য ওইখানে পার্ট টাইম করতে হয়। দেখা যায় এক পার্ট টাইমে কি ধরনের পার্ট টাইম কাজ? পার্ট টাইমে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই হয়, ওয়েটার, কিচেন। সেখানে আসলে ইনকাম লেভেলটা কেমন? বাংলাদেশি টাকা আসলে ভালো, কারণ আপনি ঘন্টা ওরা পার আওয়ারে আপনাকে প্রায় $10-12 দিবে। তাহলে তো যথেষ্টই ভালো। জাপানে আসলে জীবনযাত্রার খরচ কেমন? জীবনযাত্রা এটা ডিপেন্ড করে আপনার কোন এলাকায় আপনি থাকবেন। কারণ আপনি নর্মাল একটা জাপানিজ যে সে যা স্যালারি পায় তার 50% চলে যায় যদি আপনি টোকিওতে থাকেন, রেন্টাল ফি। তারপরে হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডে থাকবেন, তারপর কোন স্ট্যান্ডার্ডে খাওয়া দাওয়া করবেন। ওইখানে স্ট্যান্ডার্ড, অনেক ধরনের স্ট্যান্ডার্ড আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এশিয়ার, বিশেষ করে ভারত, নেপাল ও ওইদিকে যদি আমরা কোরিয়া ধরি, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এই দেশের লোকেরা প্রচুর জাপানে যায়। তো তারা গিয়ে আসলে অটোমোবাইল কিংবা টেকনিক্যাল সাইডে কাজ করে। তো বাংলাদেশিরা যারা যায় তারা আসলে ওই দিকটায় অত বেশি অগ্রসর কেন হতে পারে না? এটার মেইন কারণ হচ্ছে ভাষা। আমাদের ছেলেরা হচ্ছে কি এখন ইদারিং কিছু ইয়াং ছেলে বেশ ভালো জাপানিজ পারে এবং লিখতে পড়তে সবই পারে, কারণ জাপানির 3টা হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি। এই কাঞ্জি ক্যারেক্টারটা হচ্ছে কি আমরা কম পারি। এটা হচ্ছে চাইনিজরা, কোরিয়ানরা এরা ভালো পারে না, যে নিহন নিখিমাস্কা কা নিহন দে নানি হসতে মাস্কা তোকা, এগুলি হচ্ছে ওয়ার্ড, কিন্তু লেখার সময় এটার অনুবাদ করেন, এটা তো আমিও বুঝতে পারলাম না। আমরা কি জন্য জাপান যাব, জাপানে গেলে কি কি সুবিধা আছে, এটাই আমি জাপানিজে বললাম। এখন বাংলাদেশ সরকারের সাথে জাপান সরকারের যে একটা MOU স্বাক্ষরিত হয়েছে, তো এই স্বাক্ষরের মধ্যে যেই 1 লাখ লোক নেবার কথা, এটা আসলে কোন কোন ক্যাটাগরিতে যেতে পারবেন, পদ্ধতিগুলো কি আসলে? অ্যাকচুয়ালি 2018 সালে জাপান সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে একটা এগ্রিমেন্ট করছে যে TITP, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। তারপর করোনার পরে বেশ মাত্র আমরা বোধহয় সম্ভবত 4,000-এর বেশি আমরা যাইতে পারি না। পার্শ্ববর্তী দেশ নেপাল অলরেডি আপনার 70,000 নিয়ে গেছে, আমরা এখনো 4,000-ই অতিক্রম করতে পারি। কারণ ওরা হচ্ছে কি প্রচুর আপনার সুযোগ সুবিধা, গভর্নমেন্টের সুযোগ সুবিধা দেয়। ওদের গভর্নমেন্ট জাপানে গিয়ে পড়ে থাকে যে ভাই আমাদের দেশের থেকে লোক নাও, আমাদের পোর্ট নাই, আমাদের ট্রেডিং নাই, কিছু নাই, আমাদের এই রেমিটেন্স দিয়ে চলতে হয়। কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টের লোকেরা জাপানে গিয়ে রিকোয়েস্ট করে না, রিকোয়েস্ট না করলে তো তারা দিবে না। আজকে জাপান সম্বন্ধে আমি একটু অন্য একটা কথা বলি। আজকে থেকে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আপনার 1960 থেকে শুরু হয়েছে চাইনিজ। তখন চায়নারা এত বড় লোক না, তখন তারা দেখলো যে পার্শ্ববর্তী দেশ, কারণ এই জাপানকে আমেরিকায় যত টেকনোলজি দিছে, এবং তাদেরকে বলছে যে তোমরা তখন এশিয়াতে, জাপান তখন এশিয়াতে মানে বলতে গেলে জামা কাপড় থেকে শুরু করে এখন আমরা বাংলাদেশ, চায়না যে আইটেমগুলো বানাই, ওই আইটেমগুলো সস্তায়। আপনার খেয়াল আছে কিনা জানি না যে একসময় মেড ইন জাপান বলতে গেলে জিঞ্জিরাবল ছিল, এখন তারা ব্র্যান্ড হয়ে গেছে। কিভাবে ব্র্যান্ড হয়েছে? তারা ওইখান থেকে ওইটা টেকনোলজি তারা ডেভেলপ করছে, কারণ টেকনোলজি ছাড়া আপনি পৃথিবী কানা কোন কিছু। আমাদের দেশের যারা যাচ্ছে, আমি মনে করি যে এই সময়টা আপনি কি শিক্ষিত জনগোষ্ঠী তারা যদি আসলে জাপান যায়, জাপান তো আসলে একেবারেই টেকনোলজির জায়গা, সেখানে অটোমোবাইল, তারপর আমরা তো এই আমাদের মেট্রো রেল সেটাও জাপান থেকে আনলাম। তো সেই জায়গাটা যদি ভালো হয়, ভালোভাবে শিখে আসে, সেই জায়গাটা আসলে বাংলাদেশিদের জন্য শিল্প কারখানা কিংবা অন্যান্য কিছু স্থাপনে কতটা সুবিধা পাবে? আমার বিষয় হচ্ছে বাংলাদেশ ওয়াই এখনো পর্যন্ত গরিব। আজকে 55 ইয়ার্সে আমরা কেন এত গরিব কেন? কারণ হচ্ছে আমাদের কাছে টেকনোলজি নেই। যে টেকনোলজিটা দিয়ে আমরা এক্সপোর্ট করে প্রচুর ইনকাম করতে পারি।
দ্বিতীয় হচ্ছে রেমিটেন্স দিয়ে আমরা ইনকাম করতে পারি। কিন্তু এই টেকনোলজির ট্রান্সফার যেরকম আপনি 1971-এর পরে চায়না টেকনোলজির ক্ষেত্রে বোধহয় ইন্দোনেশিয়া, কোরিয়া অনেক বেশি সুবিধা নিচ্ছে জাপান থেকে। এখানে টেকনোলজিতে যে সুবিধা আছে এখানে জাপান রে ফলো করছে চায়না, কোরিয়া। কোরিয়া এখন জাপানের চেয়েও অনেক ক্ষেত্রে তারা ডেভেলপ হয়েছে, চায়না আবার জাপানের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু কতগুলো জায়গায় আছে এগুলি জাপানের চেয়ে আগাইতে পারে নাই। আপনার কাছে একটু সহজ করে আমার দর্শকদের জন্য জানতে চাই, এই সময় যেই ক্যাটাগরি ওয়াইজ বাংলাদেশ থেকে জাপান যেতে পারবে সেই ক্যাটাগরিটা আপনি একটু বুঝিয়ে বলেন। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যে শ্রমিক নিব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সেমি স্কিল। এক নম্বর হচ্ছে জাপানি ভাষাটা হচ্ছে স্কিল একটা। এই স্কিলটা আপনি যদি পার হতে পারেন তখন 14টা সেক্টর আছে। এই 14টা সেক্টরের ভিতরে মেইনলি এক নম্বর হচ্ছে গৃহ নির্মাণ, বিল্ডিং কনস্ট্রাকশন। এটা সেক্টরটা প্রচুর লোক দরকার। কারণটা হচ্ছে এটা অড জব। জাপানে একটা কথা বলে খিতানাই খিৎসুই খাতাই 3K খিতানাই খিৎসুই খাতাই। আচ্ছা, খিতানাই হচ্ছে নোংরা, হ্যাঁ, খিৎসুই হচ্ছে শক্ত জব, মনে করেন আপনি ওয়েল্ডিং করা, একটু অড জব, হ্যাঁ। তা খিতানাই খিৎসুই খাতাই তো এই যে 3K এই জবগুলি কিন্তু জাপানিজরা করে না। যেরকম একটু নোংরা জাতীয়, যেরকম আপনি অটোমোবাইল বলতে গেলে আপনি কার মেনটেনেন্স যেটা রিপেয়ার, এটা তো নোংরা কাজ এখানে। তারপরে আপনি বিল্ডিং মেনটেনেন্স, বিল্ডিং কনস্ট্রাকশন করা, যেরকম আপনি দেখবেন স্কাফোল্ডার, যে বিল্ডিংয়ের পাশে একটা সিঁড়ি আছে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে করতে হয়, এগুলি খুব কষ্টের কাজ। যে কষ্টের কাজগুলো জাপানিজরা করতে চায় না, তখন এটা 1980-90 পরে চাইনিজরা আসা শুরু করলো। তখন চাইনিজের থেকে চলে গেল 2010-এর পরের থেকে ভিয়েতনামে, এখন ইন্দোনেশিয়ার আসতেছে, মানে সিরিয়ালে। যেরকম স্বাস্থ্য খাতে আসলে বাংলাদেশের কেমন সুযোগ আছে? স্বাস্থ্য খাতে, জাপানের স্বাস্থ্য খাতটা একটু পরে যাওয়া ভালো, কারণ এইটা একটা টেকনোলজি। এইগুলি হচ্ছে কি একটু স্কিল ছেলে লাগবে, 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ছেলেগুলি লাগবে। প্রথম আমাদের কথা হচ্ছে যে আমরা রাস্তাঘাট, আপনি ব্রিজ, বিল্ডিং, তারপরে আপনি দেখেন যে আমাদের দেশে বাংলাদেশে মেইনলি হচ্ছে ট্রাক, বাস, হ্যাঁ, এগুলি টেকনোলজি জাপানের কাছে, গাড়ি বলেন। তো এখন কয়েকদিন আগে আমি শুনলাম নাবানা কিছু কোম্পানি আসতেছে জাপান থেকে, যে ওরা লোক খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। কারণ ওদের হাতে আমাদের দেশে যে গাড়িগুলো আসে, এটা মনে করেন ওদের কাছে ওদের 5 বছর 6 বছর আগের গাড়ি। এখন কোন যুগে আছে? ওরা আছে এখন ইথোলিয়াম লিওন, মানে আপনি ব্যাটারি যে সহজ হিসেবে, কারণ সিএনজিও না। একসময় আপনি মনে করেন যে পেট্রোল দিয়ে চলতো, পেট্রোলের পরে যখন সিএনজি আসা শুরু করলো তখন পাবলিক সবাই সিএনজি, কি জন্য? সস্তা, আর কোনো কারণ নাই, সস্তা। বাংলাদেশ থেকে এখন যেসব কর্মী কিংবা স্টুডেন্ট জাপানে যাবে, আসলে তাদের খরচ কেমন পড়বে? এবং সেখানে যারা পড়তে যাবে তাদের জন্য এক ধরনের হিসাব, আর যারা কর্মী হিসাবে যাবেন তারা আসলে অর্জবিজয় সবাই করবে বিষয়টা এরকমও না, যেহেতু স্কিল পিপলও যাচ্ছে, তাদের আসলে কত টাকা ইনকাম করার সুযোগ আছে? স্টুডেন্ট ভিসা এটা হচ্ছে কি, আমাদের এখানে ঢাকায় প্রায় 200 জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আছে। আচ্ছা, ওরা তাদের কনসাল্টিং ফির জন্য মানে যেটা বলতে থাকে যে ভাই তুমি জাপানে গেলেই তুমি সিটিজেনশিপ পেয়ে যাবে, এই সেই সব বলে ফেলায়। এখন সেই লোকে জাপান যাওয়ার জন্য প্রস্তুতি স্টুডেন্ট ভিসাতে যায়, কিন্তু অ্যাকচুয়ালি 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন না করে, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় যে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি জব করতে পারবেন, ভালো জব করতে। কিন্তু যখনই আপনি 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন না, তখনই আপনি ওইখানে ভিসা পাইতে আপনার প্রচণ্ড কষ্ট হবে। যেরকম স্টুডেন্ট ভিসায় যারা যাচ্ছে তাদের খরচ ধরেন 12 লাখ টাকার মতন খরচ পড়ে 1 বছরে, প্রথমে 12 লাখ। আচ্ছা, সেক্ষেত্রে কি জাপানের ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ কীরকম দেয়? স্কলারশিপ ভালো ট্যালেন্ট পোলা হলে তো এখান থেকে যাচ্ছে, বম্বসই স্কলারশিপ আছে, প্রচুর স্কলারশিপের চান্স আছে, সেগুলো ঢাকা ইউনিভার্সিটি এবং যারা যাওয়ার তারা যাচ্ছে, ভালো 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 ছেলে এখান থেকে যাচ্ছে। আর যদি এই যে শ্রমিক লেভেল যায় তাহলে আসলে তাদের জন্য, এখন শ্রমিক বলতে গেলে সে তার
খরচ করবে কি ব্রেন না, সে খরচ করবে তার শরীর, ব্রেন দিয়ে খরচ করবে সে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন, জি রাইট। তো এখন সে তার শরীরটা ব্যবহার করতে হলে তার ব্রেনের ভিতরে জাপানি ভাষাটা থাকতে হবে, যে ভাষাটা যে কাজটা তাকে দিবে, যে না জাপানি ভাষারও তো বেশ কিছু স্তর আছে আসলে, যে শরীরটা খাটাবে, ব্রেন নাই খাটালো, তার আসলে কীরকম? কারণ সে তো আগে কাজটা বুঝে নিতে হবে, তো বোঝার জন্য তার জাপানি ভাষাটা তো জানতে হবে। কারণ অল্প কিছু জানলো, ধরেন সে জাপানি গেল, অল্প দিয়ে হয় না, অ্যাকচুয়ালি হয় কি সে অ্যাক্সিডেন্ট করবে। নর্মালি আপনি চিন্তা করেন যে তাকে বললো যে তুমি লোহাটা হ্যাঁ এই পর্যন্ত কাটো, মাপ দিয়ে দিল, সব বুঝাই দিল, সে এটা না বুঝা সে করলো কি অর্ধেক কাটিয়ে ফেলালো, তাহলে ওইটা তার মালিকের লস। সে বুঝে নাই দেখে তার মিস্টেক হয়েছে। হ্যাঁ, তাকে যদি আগে থেকে ট্রেনিং করানো হয় যে তুমি এইভাবে জিনিসটা কাইটা সাইজ করে ওইটা মালটা দিবা। তো এখন জাপানে হচ্ছে কি সব হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের হচ্ছে কি তারা ইংলিশ পারে না, একদম না, একদম বলতে গেলে ইংলিশের দরকারও নাই, বাংলাদেশ সম্বন্ধেও চিনে না, জানে না, ওদের মাথা ব্যথা নাই, ওদের কাজ হচ্ছে কাজ করা, টাকা ইনকাম করা, লাইফস্টাইল চলা। যারা হায়ার স্টাডিজে যায় তাদের জন্য কি জাপানিটা পড়ে ফেলা এত সহজ হয়ে যায় যে একেবারে ইংরেজি ছাড়া, ইংরেজি নাই কিছু না? জাপানি ভাষাটা অ্যাকচুয়ালি হচ্ছে কি খুবই সহজ। আচ্ছা, এখন আমি ভাত খাই, একটু বলেন জাপানি ভাষায়। অতসি গোহান তাবেরু, আপনি বলছেন আমি ভাত খাই, দেখেন কি জন্য সহজটা বলি, আমি ভাত খাই, আপনি ইংলিশে বলেন আই ইট রাইস, তাহলে কি হলো, উল্টা হলো, আমি ভাত খাই। অ্যাকচুয়ালি ইংলিশ হলে কি হইতো, আমি হচ্ছে আই, জি, খাই মানে ইট, ইট পরে রাইস। জি, জাপানি হচ্ছে যে আমি হচ্ছে হ্যাঁ অতাশি, হ্যাঁ আমি ভাত খাই, হ্যাঁ ভাত হচ্ছে গোহান, হ্যাঁ খাই মানে তাবেরু, অতাশি গোহান তাবেরু, তাহলে উল্টা হইল না? আপনি ব্রেনের ভিতরে আপনি কিন্তু আপনাকে ইংলিশটাকে আপনি গ্রামারে আমরা ছোটোবেলা থেকে যেটা শিখছি আমাকে উল্টাইতে হয়, কিন্তু জাপানি এক। ওদের বর্ণমালা কতগুলো? বর্ণমালাটা আপনি 26 থেকে 39 আছে, কিন্তু খুবই সহজ। কী জন্য সহজ, আমরা যেরকম সরু সরায়া রস্যই ডিগুই এইগুলি পড়ি, ওইখানে আ ই উ মানে আ ই উ এ ও কা, দেখেন এর সঙ্গে আবার কা কা কি কি কে কো, মানে এইটার ভিতরেই আপনি কথা বলতে পারবেন, ওইটা দেখে। এখন আমাদের ছেলেরা হচ্ছে কি এইটাই শিখে না, বেসিকটা শিখে না। এখন আপনি চিন্তা করেন যদি সরু সরাইয়া না পারে সেই ছেলেকে দিয়ে আপনি বাংলা কীভাবে পড়াবেন, সম্ভব না। তো জাপানিজ হচ্ছে কি সবচেয়ে সহজ। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে জাপানি স্টাডি একটা আছে, ওইখানে রিসার্চ করতে। আসলে মাই জাপান কি ধরনের সহায়তা করতে পারে? মাই জাপান হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুট ক্যাম্প নামে একটা ক্যাম্প তৈরি করছি, যেটা হচ্ছে 1 বছর লাগার কথা, যেখানে আমরা সেটাকে হ্যাঁ যেরকম একটা ছেলে জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুলে ডেইলি সপ্তাহে 5 দিন 3 ঘন্টা করে পড়ে, কিন্তু আমার এখানে ডেইলি 10 ঘন্টা পড়তে হবে। 24 ঘন্টার ভিতরে সে 8 ঘন্টা ঘুমাবে, 10 ঘন্টা পড়বে, 6 ঘন্টা গোসল টোসল যা আছে সব করবে। আমরা অনলাইনে জাপানিজ টিচার, আর আমি নেক্সট মান্থ থেকে আবার জাপানি টিচার নিয়ে আসতে যাচ্ছি। আমার এখানে জাপানি ব্র্যান্ড দিয়ে আমরা শেখাচ্ছি, থাকা খাওয়া সব আমরা ফ্রি। মানে সে কি করবে ওইখানে যাবে, তার জন্য আমার এভরিথিং মানে একটু নতুন ধরনের, যে এক রুমে 2 জন থাকবে, হ্যাঁ সোফা বেড, দিনের বেলায় সে সোফাতে বসে পড়বে, রাত্রেবেলা বেড হয়ে যাবে, হ্যাঁ এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তাকে আমরা সকাল 6টায় ঘুমের থেকে উঠাই, কারণ জাপান তখন 9টা, আমাকে বুঝতে হবে যে আমার জাপান কিন্তু স্টার্ট হয়ে গেছে 9টা। তো 6টার পরে সে যারা নামাজ পড়ে তারা 5:30 কিংবা 2:30 উঠার পরে 6টা 6:30টার মধ্যে রেডি থাকবে। 7:30 থেকে ওইখানে 10:30 জাপানে, তখন টিচার ওয়েট করতেছে। আমরা জুমে ক্লাস নেই, অনলাইনে ক্লাস নিয়ে 2 ঘন্টা একসঙ্গে পড়াই। তো পড়ানোর পরে তাকে নাস্তা দেওয়ার পরে, সকালে নাস্তা খাবে, তার আগে চা বিস্কিট খেলো, তারপরে নাস্তা খাওয়ার পরে সে আরও 2 ঘন্টা রিভিউ করবে, যেটা শিখছে, যেটা পড়াইছে, ঠিক ওইটাই রিভিউ করতে করতে সে দুপুরে গোসল টোসল করে রেডি হবে। আবার 1-2টার সময় আরেকজন জাপানিজ আইসা, তুমি রিভিউ করছো কদ্দূর পড়লা, এটা আবার টেস্ট আইসা, তারপরে আবার ঘুমাও, 1 ঘন্টা ঘুমাও, খাওয়া দাওয়া করে, তারপরে আবার 3টার পরে থেকে 4টার পরে থেকে সে 6টা পর্যন্ত আবার 2 ঘন্টা। তো 2 ঘন্টা করে এইভাবে 5 বার আমরা 10 ঘন্টা পড়াই। কারণ 10 ঘন্টা কারণটা কি আমি বলি, আপনি
এখন জাপানি ভাষা কিংবা যে কোনো ভাষায় আপনি যদি শিখতে যান, তাহলে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পরে বাসায় গিয়ে ম্যাক্সিমাম আপনি ভুলে যাবেন। কারণ কথাই আছে যে আপনি 3 ঘন্টা পরে আপনি মাত্র থাকবে 3%। আপনি 3 ঘন্টা আগে কিংবা 6 ঘন্টা আগে আপনি কী করছেন আপনি খেয়াল থাকবে না, মনে রাখার কথা না, কারণ আপনি অনেক কিছু করতেছেন। না, এটা কিন্তু ভালো, একেবারে খুব অল্প সময়ের মধ্যে কংক্রিট একটা জিনিস শিখে ফেললো। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে তাদেরকে জাপান নিয়ে যাব, কিন্তু তার আগে আমাকে সিলেকশন করতে হবে। কী জন্য সিলেকশন করতে হবে? তাকে দেখতে হবে যে সে তার বদ অভ্যাসগুলি যেগুলো আছে, পানিটা এইভাবে খায়, জাপানে এটা সম্ভব না, আপনি গ্লাস দিয়ে খেতে হবে। জাপান খুবই সভ্য জাতি, এটা খাওয়া যায় না, যে সিম্পল বললাম। তারপরে মনে করেন এখানে জিনিস সে ওইখানে নিয়ে রাইখা দিল, হ্যাঁ, তাহলে হবে না। সে যেখান থেকে জিনিসটা নেবে সেইখানেই তার রাখতে হবে। এটা একটা জাপানের একটা খুব ভালো অভ্যাস, তাহলে আপনার জিনিসটা পরিচ্ছন্ন থাকে। ভাষা শিখলেও সিলেকশনও হয়ে গেল, ওখানে গিয়ে সে আসলে কি ধরনের কাজ পাবে? ওকে, আমার ধারাটা বলি, আমরা এখন বেসিকলি কনস্ট্রাকশনের উপরে জোর দিচ্ছি আর অটোমোবাইল রিপেয়ার। ওইখানে জাপানে এখন আপনার এখন যারা মনে করেন 60-র উপরে 70-র উপরে, হ্যাঁ, তাদের ছেলেমেয়েরা ওর কোম্পানিটা ঢুকতে চায় না, কারণ নোংরা কাজ, আগেই বললাম যে নোংরা, কষ্ট, হ্যাঁ, একটু ডেঞ্জারাস কাজ, হ্যাঁ, যেরকম আপনার ওয়েল্ডিং কাজ, একটু ভয়ঙ্কর কাজ না, যে কাটাকাটি এগুলি, কিংবা কোনো জায়গায় আঙ্গুল কেটে গেল কিংবা কিছু হলো, এইগুলি কাজ অ্যাকচুয়ালি জাপানিজ করতে চান। এই জায়গাটায় এখন বিরাট স্কোপ হচ্ছে। ভিয়েতনামিজরা অলরেডি আপনার 3,50,000 ভিয়েতনামিজ আছে, আমরা আছি মাত্র 4,000। এবার বুঝানেন ওই কাজগুলিতে সুযোগ পেল, সেক্ষেত্রে সে আসলে কত টাকা ইনকাম করতে পারবে বাংলাদেশি টাকায়? সে প্রায় আপনি 1,80,000 থেকে তার ভাষার উপরে নির্ভর করে, তার কাজের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে সে প্রায় 3 লাখ পর্যন্ত পাইতে পারে। যে 3 লাখ টাকা ইনকাম করলো, ওখানে সে তার জীবনযাপন বাদ দিয়ে কত টাকা আসলে দেশে পাঠাতে পারবে? অ্যাকচুয়ালি এখন জাপানের ইয়েনটা একটু একটু দুর্বল, কারণ ওদের 120 ইয়েনে $1 ছিল, হ্যাঁ। তো সেই হিসাবে আমাদের ছেলেরা এইখানে থাকা খাওয়া সব ওইখানে কইরা, মোবাইল বিল, এই বিল, তারপরে ওইখানে ইন্স্যুরেন্সের ঢুকতে হবে, ওকে মাস্ট, পেনশনে ঢুকতে হবে মাস্ট, আর পেনশনটা আপনি আসার সময় ব্যাক করে নিয়ে আসতে পারবেন। এটা দিয়ে আপনার 1 লাখ টাকা বাংলাদেশি টাকা 1 লাখ টাকা আপনি সেভিং করতে পারবেন। কিন্তু পেনশনটা আসলে কতদিন থাকতে হবে এরকম কোনো নির্দিষ্ট? আমরা প্রথমত যে টিআইটিপি, যেটা আমরা প্রথমে 3 বছরের একটা কন্ট্রাক্ট করি ওই কোম্পানির সঙ্গে, যে তুমি 3 বছর, এটা নিয়ম আর কি, 3 থেকে 5 বছর। আচ্ছা, তো ওইটা কোম্পানির উপরে ডিপেন্ড করে, কাজের উপরে ডিপেন্ড করে। তো 3 বছরের ভিতরে আমরা তাদেরকে ওইখানে গিয়ে শেখার সময় নেই। অনেকে বলে যে ভাই আমি তো জাপানি যাব, তাহলে আমি জাপানে গিয়ে আমি জাপানি ভাষা শিখি, ওই সময় পাবেন না। কারণ যে লোক আপনাকে বেতন দিবে তাকে তো আর আপনি স্টুডেন্ট, সে তো আর স্টুডেন্ট চায় নাই, সে চাচ্ছে যে আমার ওইখানে আসার পরের দিন থেকেই, হ্যাঁ, যেন কাজ করতে পারে। ভাষা বুঝে না ভাই, আমার তো টাকা নষ্ট, কারণ আপনি ভাষা বুঝতেছেন না, সেটা ইউর ফল্ট। তো আমরাই একমাত্র বাংলাদেশে যেটা করতে চাচ্ছি, যে ওইখানে গিয়ে সে জাপানি শিখবে, কাজ শিখবে, নো ওয়ে। কারণ তারা বেতনটা কী জন্য দিবে? বেতনটা দিবে যে তা ভাষা বুঝে সে, হ্যাঁ, কাজটা না অল্প অল্প বুঝে, কিন্তু প্র্যাকটিসের উপরে নিয়ে গিয়ে তাকে প্রফিট করাইতে হবে। যে কোম্পানি তাকে বেতন দিবে, ওই কোম্পানিকে যদি আপনি প্রফিট না করান, হ্যাঁ, সে তো বেতন দিতে পারবে না। সে প্রফিটটা কখন করবে? এখন দেখা গেল যে ওইখানে কাজে ফাঁকি দিল, এইটা করলো ওইটা করলো, কিংবা মিস করলো, বললাম যে ভাষা পারে না দেখা সে তার লস করাইলো, হ্যাঁ, তাহলে সে তো প্রফিট করতে পারবে না, সে বেতন দিবে কিভাবে? অর্থাৎ মাই জাপান আপনার যেই কর্মসূচি, এখানে যারা যাবে মোটামুটি স্কিল হয়ে যাবে এবং তারা একটা ভালো জীবনযাপন করতে পারবে, এবং তারা যদি ফিরে এসে, বাংলাদেশে ফিরে এসে ভালো কিছু করতে চায়, নিশ্চয়ই সেখানেও একটা বড় সুযোগ থাকবে। এইটাই তো চান্স, আমি তো এইটাই বলতেছি, টেকনোলজি ট্রান্সফার। আজকে চাইনিজরা জাপান থেকে টেকনোলজি নিয়ে গেছে। আচ্ছা, টেকনোলজি তো আর কাগজ কলমে থাকে না, এটা হয় কি, যেতে হয়, যে গিয়ে তারা আমাদের স্কিল ছেলেরা ওইখানে গিয়ে যে স্কিলটা করে নিয়ে বাংলাদেশে ব্যাক করবে, কিংবা জাপানিজরা এখন এই যে 2,500-এ আপনি ইকোনমিক জোন করে রাখছে, মিরসরাই ইকোনমিক জোন আছে, কিন্তু আমাদের দেশে জাপানি জানে
বাংলাদেশ জাপানে আপনি মনে করেন 5-6 বছর এক্সপিরিয়েন্স আছে, এইরকম ছেলে নাই। এখন জাপানের যে এসএমই স্মল মিডিয়াম, আচ্ছা আমাদের দেশে এখন বলেন যে গার্মেন্টস কী জন্য এত যাচ্ছে, লেবার কস্ট সস্তা। আপনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে আপনার এই বিশ্বের ভিতরে আমাদের দেশে এখনও পর্যন্ত লেবার কস্ট সস্তা, কিন্তু আমাদের দক্ষ শ্রমিক নাই, এটাই দুঃখ। আপনার প্রতিষ্ঠান যেটা করে সেটা খুবই অসাধারণ, কিন্তু যারা ধরুন সরকারিভাবে যায়, হয়তো আপনি এখন যেই কস্টটা হবে সেটা হয়তো সবার বেয়ার করার সামর্থ্য নেই, সরকারিভাবে যারা যাবে তারাও কি একই রকম সুবিধা পাবে? হ্যাঁ, সরকারি বলতে গেলে কি, জাপান কোনো দিনই সরকার গভর্নমেন্ট আপনাকে কোনো জব দিবে না, আপনি যতদিন পর্যন্ত আপনার জাপানিজ ন্যাশনালিটি না হয়। সেকেন্ড হচ্ছে সরকারি ভাবে না, অ্যাকচুয়ালি হচ্ছে কি এখানে আইএম জাপান, কিছু কিছু জাপানিজ কোম্পানি তারা তাদের কাছে টাকাটা নেয় না। যেরকম বোসেল, আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভিতরে বোসেল এবং বিএমইটি এরা দুইজনই জাপানে পাঠাইতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে আমলাতন্ত্র দিয়ে এখানে ঠিকমতো যাওয়া হচ্ছে না, মানে যতটুকু যাওয়ার দরকার সেই রকম যাচ্ছে না। কারণ সরকারি বলতে গেলে জাপান সরকার কোনো দিনই আপনাকে চাকরির গ্যারান্টি দিবে না। কারণ জাপানে আপনাকে বলি যে লেবার কস্ট এত বাড়ছে, যেরকম আপনি মনে করেন একটা জাপানিজকে যদি ওরা হায়ার করে তাহলে ওই বাঙালি মানে ওর জবটাই তাকে দিতে হবে 2.5, যদি বাঙালি আমাদের বিদেশিরা যা পায় তার চেয়ে আপনি 2 গুণ বেশি দিতে হবে, এরকম অনেক জায়গায় আছে 2.5। তাহলে যে কোম্পানি বিদেশি কী জন্য নিবে? কারণ হচ্ছে সে প্রফিট করার জন্য। সে যদি জাপানিজ নেয় তাহলে তার প্রফিটটা কম হবে, আর যদি সে বিদেশি নেয় তাহলে তার প্রফিটটা বেশি হবে, তাই তো দাঁড়ায়। তো এখন আমাদের ছেলেরা কাদের সঙ্গে কম্পিটিশন করবে? এখন একটু আগে যেটা বললাম যে ভিয়েতনামিজরা অলরেডি 3.5 লাখ অলরেডি ওরা আছে, কিন্তু এখন ভিয়েতনামিজরা অলরেডি বড়লোক হয়ে গেছে, তাদের বেতনে প্রায় $1,000 উপরে নিজের দেশেই পাচ্ছে। কী জন্য? প্রচুর জাপানিজ কোম্পানি ভিয়েতনাম গেছে, তারা ফ্যাক্টরি করছে। এখন তারা আসে একটা কারণেই, যে আমি যদি এখানে জাপানে 3 বছর ভিয়েতনামিজরা যদি জাপানে চাকরি করে, ওই এক্সপিরিয়েন্স দিয়ে সে তার নিজের দেশে জাপানিজ কোম্পানিতে চাকরি পাবে, কারণ সে ভাষা জানে, অলরেডি 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। এখন আমাদের দেশে কী জন্য জাপানিজ কোম্পানিগুলো আসে না? এখানে অনেকগুলো কারণ আছে, কিন্তু প্রথম কারণটা হচ্ছে আমাদের দক্ষ লেবার নাই। এই হচ্ছে মানে জাপানের এই বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা আজকে 50 বছর 55 বছর না, আপনি জাপানিজরা বাংলাদেশকে সম্মান করে কী কারণে জানেন? ওইখানে একজন রাধা বিনোদ পাল, একজন বাঙালি, একজন খুবই মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন সারা জাপান তো হারছে যুদ্ধে হারার পরে যেটা হয় যে ট্রাইব্যুনাল হয়, তখন এই ট্রাইব্যুনালে তখন 6টা দেশের থেকে জাস্টিস আসছে বিচার করার জন্য। তখন একমাত্র রাধা বিনোদ পাল, যে ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি পাবনায় বাড়ি, পরে ইন্ডিয়া কলকাতায় উনি ডিস্ট্রিক্ট জজ হওয়ার পরে, উনি ব্যারিস্টার হওয়ার পরে ওনাকে ডাকা হয়েছে যে ঠিক আছে 6 জন বিচারকের ভিতরে উনি একজন ছিলেন। তো উনি তখন দেখলো যে আরে যুদ্ধ করার পরে কোনো আইন ছিল না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, যে যুদ্ধ করলে তোমাকে শাস্তি পাইতে হবে, এটা করতে হবে। পরে আইনটা পরে হয়েছে 1947 পরে। তখন উনি ওইটার উপরে ভিত্তি করে আমেরিকার সঙ্গে ফাইট করে তখন বিচার ক্লোজ করে দেওয়া হয়েছে। এরপরে এই জাপানিজ তখনই জাগ্রত হয়েছে যে আরে এই লোককে আমাদের পক্ষ হয়ে কথা বলছে। তখন রাজা বলেন, ওইখানে যে এম্পায়ার আছে এবং ওইখানে যে সরকার আছে, এই যে ইদানিং 2016 সালে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একজন প্রাইম মিনিস্টার আসছে, ওনার নানা ছিল ওই রাধা বিনোদ পালের ফ্রেন্ড, উনি রাজনীতিবিদ ছিলেন, তো ওনার সঙ্গে ছিল। এবং আশ্চর্য হবেন, রবীন্দ্রনাথ ঠাকুর উনি 5 বার জাপান গেছে। 1913-14 দিকে যখন নোবেল পাইলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তখন জাপান অবাক হয়ে গেল, আরে আমরা এত উন্নত, রাশিয়ারে আমরা যুদ্ধ করে হারাইলাম, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু ওরা জিতছে, ফার্স্ট ওয়ার্ল্ড কিন্তু জাপান কিন্তু বিরাট স্ট্রং ছিল, রাশিয়ার মতন দেশকে করছে, করার পরে তখন জাপান সরকার দেখলো আরে আমরা তো পিছিয়ে গেলাম এই কালচারে, তখন ওনাকে দাওয়াত করলো।
দাওয়াত এবার করে নিই। জাপানি কালচার সম্পর্কে আসি, যেহেতু আপনি দীর্ঘ একটা গল্প বলে ফেললেন। বাংলাদেশ থেকে যারা জাপানে যায় তারা আসলে প্রথম কি জাপানিদের সাথে মিশতে খুব অসুবিধা হয়? না, অসুবিধা বলতে গেলে ল্যাঙ্গুয়েজ জানতে পারলে তো আপনার অসুবিধার কিছু নেই, ওরা আপনাকে আনসার দিবে, করবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজটা জানে না, কালচারটা জানে না তাদের ওইখানে, যেরকম জাপান সরকারের জাপানের কোন কালচারগুলো আসলে খুবই অ্যারিস্টোক্রেট লেভেলে পড়ে? কালচার বলতে গেলে আপনি যে লাইফ স্টাইলটা করবেন, একটা সিম্পল উদাহরণ বলি, আমাদের দেশের লোকের যে অভ্যাসটা আছে, এখানে ময়লা এখানে ফালাই দেবে, থুতুটা এখানে ফালাবে, এটা হচ্ছে বেসিক লাইফ স্টাইলে। আচ্ছা, তারপরে আপনি মনে করেন যে কোনো জিনিসের ভিতরে আপনাকে, যেরকম আমরা ইসলামের ভিতরে আছে যে আপনাকে ধন্যবাদ দিতে হবে, আলহামদুলিল্লাহ, এগুলি বলি, হ্যাঁ, তো এরকম জাপানিজরাও বলে যে ঠিক আছে তুমি আমাকে কী করছো, ধন্যবাদ জিনিসটা বলে, কিংবা কোনো জায়গায় সরি বললে, কিংবা মিথ্যা কথা বললে, আপনি একটা মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথার জন্য আরও 3টা মিথ্যা কথা বলতে হবে। আপনি মিথ্যা কথা বলার দরকার নেই, আপনি যেটা সত্য সেটাই বলেন, না হলে তো আপনি প্রবলেম, আমার প্রবলেম। বাঙালিরা যারা জাপানে যায় প্রথম দিকে আসলে খাবারের কি ধরনের অসুবিধা হয়? খাবার এখন কোনো প্রবলেম হয় না, কারণ কি এখন এভরিথিং স্পাইস বলেন, আপনি কি পাবেন, সবই পাবেন। ইলিশ মাছ আপনি এখানে পান না, কিন্তু জাপানে পাবেন। শুটকি থেকে শুরু করে সব আছে, কিন্তু রান্না করে খেতে হয়। জাপানিরা কাঠি দিয়ে খায়, তো আপনি যখন ধরেন আমি প্রথমবার জাপানে গিয়েছি, আমি কাঠি ব্যবহার করতে পারি না, আমার জন্য কি ঘটে? এখন কাঠিটা আপনি কী জন্য ব্যবহার করেন? যখন আপনি সাশিমি খাবেন, সুশি খাবেন, জাপানি যে ফুড কালচারটা আছে, ওই কালচারটা করতে গেলে আপনাকে হাসি ব্যবহার করতে। কিন্তু আপনি যদি মনে করেন না আপনি কনভিনিয়েন্ট না, মানে আপনি অসুবিধা হচ্ছে, আপনি স্পুন দিয়ে খান, দিয়ে খান, কিংবা হাত দিয়ে খান, আপনাকে কেউ মানা করবে না, মানা করা যায় নাই। হ্যাঁ, এখন আমরা হাত দিয়ে খাই, ইন্ডিয়ানরা হাত দিয়ে খায়, এই কন্টিনেন্টটা আমরা হাত দিয়ে খাই। আপনি কি করেন? আপনি তো আমি বাসায় থাকলে হাত দিয়ে খাই, আমার মেয়েকেও আমি হাত দিয়ে খাওয়া শিখাইছি, আমার ছেলেকেও আমি প্রথম থেকে হাত দিয়ে খাওয়া শিখাইছি, ওরা এটা মজা পায়। হ্যাঁ, কারণ যেটা মজা, কারণ হাত দিয়ে খাওয়া তো মজা। আপনি কাঠি দিয়ে খাইবেন, কাঠিটার সুবিধা আবার কি যেন হাত ধুইতে হলো না। বাংলাদেশ থেকে যারা জাপানে যাবেন কাজ করতে, তাদের জন্য মাই জাপান আসলে কি কি ধরনের সহায়তা করবে? প্রথম কথা হচ্ছে, আমরা মাই জাপান, আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাকে আমি ব্যবহার করতেছি। আচ্ছা, আপনি বলতে পারেন কী এক্সপিরিয়েন্স? আমি যখন 21 বছর বয়স, তখন জাপানি স্টুডেন্টে পড়তে গেলাম, পড়ার পরে পার্ট টাইম করতাম। তো পার্ট টাইম করার পরে যখন আমি দেখলাম যে ওইখানে আমাকে একটা জব খুঁজতে হবে, মানে পার্মানেন্ট জব, যেটা আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করে যাইনি, কারণ আমি স্টপ করছি, আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো ওইখান থেকে যে দেখলাম এই যে এক্সপিরিয়েন্সটা আমি করছি, ওইখানে আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল হচ্ছে সেলসের মার্কেটিংটা হচ্ছে আপনার যে কোনো জিনিস আইটেম দিবেন, আমি বিক্রি করে দেবো। আমি কমিশন বেস কাজ করি, জাপানে কাজ করছি, আমি কোনো দিন স্যালারি নেই জাপান থেকে। কারণ আমার চিন্তা হচ্ছে যে তুমি তো এই জিনিসটা আমাকে দিয়ে বিক্রি করাবা, তা আমাকে স্যালারি দিবা, তার চেয়ে বরং ঠিক আছে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করি যে থেকে তুমি এটা কত খরচ হয়েছে। সে বলবে যে ঠিক আছে এটা আমার 30% খরচ, আর আদার্স আরও 20% আমার প্রফিট রাখতে, ঠিক আছে আমাকে 50% দাও। তখন আমি এইটাকে মার্কেটিং করে বিক্রি করে আমি চলছি। আমার ছেলেও মেয়ে এই আমার লাইনে আসছে, কনসাল্টিং। আমার বড় ছেলে আপনার 1989-এ জন্ম, তারপরে যখন জন্ম হলো তখন বিদেশি খুব কম, তখন সে অনেক স্ট্রাগল করতে হয়েছে, একটু কালো হয়েছিল হাফ। তো আপনার পরিবার কি জাপানি? আমি জাপানি বিয়ে করছি 1988-এ। সে কি বাংলাদেশি কালচার বোঝে এখন? নিশ্চয়ই এতদিনে। হ্যাঁ, মানে বাংলাদেশি কালচার বলতে গেলে কি, মানে ওদের তো ওই রকম কালচার নিয়ে করার, যেরকম আমার মেয়ে, তাকে আমি টোকিও ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটিতে, টোকিওর ওইখানে বাংলা 4 বছর পড়ছে। পড়ার পরে যাদবপুর ইন্ডিয়ায় আবার 3 মাস পড়ছে। করার পরে বলছে যে আমি তো 1 বছরের ছুটি নিছি ইউনিভার্সিটি, তো আমি 9 মাস বাংলাদেশ থেকে আসো। তখন ঢাকা ইউনিভার্সিটিতে দিলাম IML-এ ভর্তি করে, যে বাংলা শিখো। সে তো আর বাংলা, আমি বললাম যে বাংলা শিখো, তুমি বান্ধবী খুঁজে বাই করো। সেদিকে 20 জন বান্ধবী হয়ে গেছে, অটোমেটিকলি আর স্কুলে যেতে হয় না, এমনি বাংলা শিখে ফেলাইছে। মানে ওয়ার্ডগুলি সে জানে, সে যেহেতু বাংলা পড়তেছে 4 বছর। তো এইরকম আমি চাচ্ছি যে আমাদের দেশের যে ইয়াং ছেলেরা, এটা এখন হিসাবে দেখা গেছে 2040 পর্যন্ত আমাদের 25 বছরের একটা গ্রাফিক্সে দেখা গেছে যে 25 বছরের ইয়াং ছেলেরা এখনও 2040 পর্যন্ত থাকবে। এখন আমাদের যে ইয়াং ছেলেরা, এই ইয়াং ছেলেদেরকে
অ্যাকচুয়ালি টেকনোলজি ট্রান্সফার, যে জাপানি যে টেকনোলজিটা আছে তুমি এটা শিখা তোমার দেশে কাজে লাগাও। আজকে খেয়াল করেন মিডল ইস্টে আপনার প্রায় 1 কোটি লোক থাকে। আচ্ছা, এই মিডল ইস্টে গিয়ে সে টাকা আনছে ঠিকই, কিন্তু কোনো টেকনোলজি নিয়ে আসতে পারে না। কারণ মিডল ইস্টে আপনি শুনছেন কোনো আপনার এন্টারপ্রেনার আছে যে মিডল ইস্ট থেকে আইসা আমি এরকম ব্যবসা করতেছি, আমার টেকনোলজি নিয়ে আসছি, মিডল ইস্ট থেকে এই করে করছি। কিন্তু জাপান থেকে আজকে কোরিয়া ডেভেলপ হয়েছে, তাইওয়ান ডেভেলপ হয়েছে, চায়না ডেভেলপড হয়েছে, মালয়েশিয়া। এই মাহাতি আমরা যখন 1980-র শেষের দিকে, উনি সপ্তাহে 1 দিন করে পড়ে থাকতো জাপানে, ভাই আমাদের তোমার কোম্পানি নিয়ে আসো, ভাই আমার এই করো। আমাদের মানে এই ক্ষেত্রগুলিতে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদেরকে নিশ্চয়ই আপনারা সহায়তা করতে পারবেন। হ্যাঁ, আমরা এইটার জন্যই চাচ্ছিলাম যে এখানে ভাষা না শিখে আপনি যখন জাপানে যাবেন তখন আপনার জন্য প্রচুর প্রবলেম ফিল করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। একটা এক্সাম্পল, আপনি অসুখ হইল, আপনি এখন খুঁজবেন যে আরে ইংলিশ আমার ভাষাটা কে বুঝে কিংবা বাংলাটা কে বুঝে, হ্যাঁ, কিন্তু ওইটা পাবেন না। আপনি অসুখ হয়েছে, আপনি যদি ভাষা জানেন তাহলে আপনি নিজের ভাষা আপনি কি প্রবলেমটা ডাক্তারকে বলতে পারতেছেন, তাই না? নাহলে আরেকজনের হেল্প লাগবে। আপনার এখান থেকে ভাষা শিখলো মাই জাপান থেকে, এরপর যখন জাপানে যাবে চাকরির ব্যবস্থা কি আপনারাই করে দেবেন? হ্যাঁ, আচ্ছা আমি বলি আমাদের মাই জাপানের মেইন এটা হচ্ছে আমরা জাপানিজ ওইখানে যে এজেন্ট আছে, মানে যারা গভর্নমেন্ট থেকে লাইসেন্সটা নিছে তাদের সঙ্গে আমরা চুক্তি করছি, ওরা ওইখান থেকে ডিমান্ড পাঠায় যে আমার 5টা লোক দরকার। যেরকম আপনি গাড়ির রিপেয়ারিং মেনটেন্যান্সের জন্য 5 জন লোক দরকার, তখন তারা আমাকে কন্ডিশন দিবে যে তুমি তাদেরকে সিভিগুলো পাঠাও। তখন আমি সিভিটা পাঠাবো, তখন ওইখান থেকে চয়েস করে বলবে যে ঠিক আছে 3 নম্বরটা তুমি রেডি করো, আমি জুমে তাদের সঙ্গে ইন্টারভিউ ফেস করব। সেটার জন্য আমরা 10 দিনের একটা কোর্স আছে। কীরকম কোর্স? 10 দিনে ইনটু 10 আওয়ার্স তাকে 100 ঘন্টা দিয়ে তাকে ইন্টারভিউ ফেস করার পরে যেন সে সিলেকশন হয়। যখন ওই কোম্পানি, যে কোম্পানির মালিককে বেতন দিবে, সেই কোম্পানির মালিক যখন দেখবে যে আরে এই ছেলেটা তো ইয়াং এবং আমার ভাষা বুঝতেছে, আনসার দিতে পারতেছে, হ্যাঁ সব কিছু সুন্দর, ওকে সিলেকশন করবে। তো সিলেকশন হওয়ার পরে তখন তারা একটা এগ্রিমেন্ট করবে। আচ্ছা, এগ্রিমেন্ট করার পরে তখন এটা জাপানে যে বাংলাদেশ এমবেসি আছে ওইখানে এটাকে শতায়ত্ত করতে হবে যে কোম্পানিতে সে তাকে ইনভাইটেশন দিতেছে যে তুমি আমার কোম্পানিতে ঢুকো, তখন ওই বাংলাদেশ এমবেসি, জাপানে যে বাংলাদেশ এমবেসি প্রবাসী কল্যাণ মন্ত্রীর একজন গভর্নমেন্টের লোক আছেন, উনি করবে কি ওই কোম্পানিকে যে বেতন দিতে পারবে কিনা, কোম্পানি কি 2 নম্বর কিনা, সে ওইখানে অ্যাটাস্টেড করবে। করার পরে এটা আমাদেরকে পাঠিয়ে দেয়। তখন এখানে LOR বোধহয় খুব শীঘ্র নাই হয়ে যাবে, ডিমান্ড লেটার। তো ডিমান্ড লেটারটা পাওয়া মানে কি, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে জাপান সরকারের একটা এগ্রিমেন্ট হয়েছে যে শর্তগুলো আছে, এই শর্ত অনুযায়ী তাকে আমরা ওইখান থেকে পারমিশনটা নিয়ে আসবে। হওয়ার পরে 3 মাস সময় আছে ভিসা প্রসেসিং। এই সময়টাই মাই জাপান হচ্ছে তার আদব কায়দা, নময়ন কীভাবে, খুব খারাপ বললে যে অনেকের অভ্যাস আছে চুরি করা। চুরি মানে কি, এখানে জিনিস সে পকেটে ঢুকায় বলে, অনেকের আছে অভ্যাসটা। এটা আবার জাপানে খুবই খারাপ। এবং জাপানে যে ওরা আমাকে মেনু দিয়ে দিবে যে তুমি কিন্তু 3 মাসে আমাকে এই মেকআপ করাইবা। মেকআপ বলতে গেলে মানে তাকে মডিফাই, মানে যে অভ্যাসগুলো আছে এগুলি চেক করতে। এই জন্য তাকে আমরা আমাদের এখানে থাইকা সকালে কি ঠিকমতো উঠতেছে কিনা, তার মানে একেবারে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ওইখানে যেন প্রবলেমে না পড়ে ওইভাবে আমরা প্রস্তুতি এখানে করে দিব। কারণ ওইখানে সময় নাই। কী জন্য সময় নেই? সে তো বেতন দিবে যে ভাই তুমি চাকরি করো, তুমি তো এখানে ভাষা শিখতে আসো নাই, তুমি তো এখানে আদব কায়দা তোমাকে আমি শেখাবো না, তোমাকে আমি বলবো যে তুমি কাজ করবা, টাকা পাবা। তাই তো আপনার কাছ থেকে চমৎকার কিছু জিনিস জানলাম এবং সেই সাথে আমার দর্শকরাও নিশ্চয়ই জেনে গেল যে কিভাবে যেতে হবে এবং জাপান গিয়ে কী করা যাবে কী করা যাবে না, এবং দেশের নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে কিভাবে কাজ করা যাবে, সব বিষয় আজকের পডকাস্টের মাধ্যমে দর্শকরা জেনে গেল। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে।